গুড মর্নিং। আজকে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। তো খবরের দিক দিয়ে দেখতে গেলে কালকে প্রচণ্ড ভাইটাল একটা জিনিস গেছে, সেটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি আর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা মিটিং, যেটা কালকে হলো। আর মিটিংটা অনেক রাত অবধি হয়েছে, মানে প্রায় রাত 12টা অবধি। তো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস গেছে কালকে। মমতার সদিচ্ছাতেও অনড় সচিন কমিশনার, ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তা উঠল না কর্মবিরতি। কালকে আবার মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের মেল পাঠিয়েছিল এই আলোচনায় বসার জন্য। তো ডাক্তাররাও সেটা, জুনিয়র ডাক্তাররাও সেটা অ্যাকসেপ্ট করার পর যাদের সেই 6টার সময় মনে হয় বলা হয়েছিল, সেই মিটিংটা প্রায় রাত 12টা অবধি চলেছে। 12টা অবধি চলার পরে 12টার পরেই মমতা ব্যানার্জি এসে প্রেস কনফারেন্স করে। সেখানে মমতা ব্যানার্জি বলেছে যে কী কী বৃত্তান্ত, কী কী না, কতগুলো দফা মানা হয়েছে, কতগুলো দফা সরকার পক্ষ মানতে পারেনি। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আজ সুপ্রিম কোর্টে শুনানি, স্টেটাস রিপোর্টে টালা ওসির গাফিলতি। আজকে হচ্ছে সুপ্রিম কোর্টে অভয়ার কাণ্ডের যে ব্যাপারটা হয়েছে সেটা শুনানি হবে। আজকে স্টেটাস রিপোর্ট দেবে হয়তো সিবিআই, কি কি বৃত্তান্ত, কি না, কি হয়েছে, কি বৃত্তান্ত। কিন্তু এখানে বলা হচ্ছে যদি সিবিআই নতুন কোনো তথ্য প্রমাণ না দিতে পারে, সেক্ষেত্রে সিবিআই সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু সিবিআই গত শনিবার দিন টালা থানার ওসি যে অভিজিৎ মন্ডল আর এক্স প্রিন্সিপাল আর্জি করে কি নাম সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কিছুটা নিজেদের কে বাঁচিয়ে নিয়েছে। টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কি কি ভুল করেছিলেন এবং সেগুলি লালবাজার তৈরি করা সিটের নজর কিভাবে এড়িয়ে গিয়েছিল তা রিপোর্টে থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রে কারা কারা জড়িত সেই সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের কাছে জমা করতে পারে। এগুলোই হয়তো আজকে সিবিআই সুপ্রিম কোর্টে পেশ করবে। ঢাকের তালে ছবি তোলা, সেলফির হিড়িক, অবস্থান মঞ্চে আন্দোলনের ট্যুরিজম। স্বাস্থ্য ভবনে যে ডাক্তারদের প্রোটেস্ট চলছে, সেই প্রোটেস্টের জায়গাতে মানে এখন পেপারে লিখেছে যে সেই জায়গাটা আস্তে আস্তে মানে প্রোটেস্টের জায়গা কম আর মানুষের ঘুরতে যাওয়ার জায়গা বেশি হয়ে গেছে। পেপারে লিখেছে যেটা, সেটা হচ্ছে কি জাস্টিসের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক না থাকলেও মানুষ আসছেন এখানে, এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, ছবি, সেলফি, দেদার। আর ফেরার সময় অল্পবিস্ত স্লোগান, খানিক প্রতিবাদ, বাকিটা রিল। কেউ কেউ আবার দক্ষিণা দেওয়ার মতো নিয়ে আসছেন জল খাবার। এই যদি আন্দোলনের তীর্থগত না হয় তবে কাকেই বা বলা যাবে। স্লোগানের সঙ্গে ঢাক বাজিয়ে নাম দেওয়াই যে আন্দোলন পর্যটন বা আন্দোলন ট্যুরিজম। আন্দোলন উৎসব কেমন হয় এখানে এলেই বোঝা যাবে। বিক্রি হচ্ছে লেবু, লিকার, দুধ, চা, আর সঙ্গে মানুষের দেওয়া হরেক খাবার তো আছেই। মার্চেন্ডাইজ ছাড়া আন্দোলন জমে না, তাই বিক্রি হচ্ছে কালো ব্যান্ড। খাবার স্টলের আগে যে অভয়া ক্লিনিক, তার আশেপাশে খোঁজ নিলেই মিলবে। সবকিছুরই ভালো দিক থাকে, সবকিছুরই খারাপ দিক থাকে। তো সেই জন্য আমি এই আন্দোলনটা চলছে, সেই আন্দোলনটাকে একদম অযৌক্তিক করে দেবেন। এই আন্দোলনের যুক্তি তো যুক্তিগত অনেক বেশি। ব্যবহার করা সিরিঞ্জে সুচ বেঁকিয়ে ফেলবেন না, নির্দেশ ছিল সন্দীপের। আরজিকরের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি প্রথম যে কারণে গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে আরজিকর দুর্নীতির জন্য। আর সেখানে এই খবরটাই বলেছে যে তিনি বলতেন নাকি
যে সিরিঞ্জটা ব্যবহার করা হয় সেই সিরিঞ্জটা যাতে বেঁকিয়ে না ফেলা হয়। মানে মেডিকেলের ক্ষেত্রে পাচার জিনিসটা রোখার জন্য সবচেয়ে প্রথম যে নিয়মটা আমি জানি, মানে পেপারে বলেছে মানা হয়, সেটা হচ্ছে কি সিরিঞ্জ বেঁকিয়ে ফেলতে হয় যাতে এটা পাচার না করা যায়। কিন্তু এখানে বলা হয়েছে যে প্রাক্তন প্রিন্সিপাল ওয়ার্ডে ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করার পর তা বেঁকিয়ে না ফেলার কথা বলেছিলেন নির্দিষ্টভাবে। তাহলে ভাবুন কি পরিস্থিতি, আমরা বুঝতেও পারছি না, আমরা জানতেও পারছি না। মানে কারো ব্যবহার করা একটা সিরিঞ্জ সেটা আরেকজনকে ব্যবহার করেছে, আর এই জিনিসটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা মানে ধারণার বাইরে মানুষ। নমুনা ফরেন্সিকে দিতে পাঠিয়েছিলেন সন্দীপ, দাবি এজেন্সির। যে তদন্ত করছে, তদন্তের ফলে অনেক কিছু উঠে আসছে, সেটার ফলে এই একটা ব্যাপার জানতে পারা গেছে যে ময়নাতদন্তের পর তরুণীর দেহ থেকে সংগৃহীত নমুনা তৈরিতে ফরেন্সিক দেওয়ার নির্দেশ দিয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এমনকি মর্গের তাপমাত্রা কমিয়ে দিতে বলেছিলেন বলে অভিযোগ, যে কারণে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো নমুনা নষ্ট হয়ে গিয়েছিল। হাসপাতালের কর্মী ও ময়নাতদন্তের সঙ্গে জড়িত চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই তথ্য জেনেছে সিবিআই। ভিতরে অনেক খবর আছে যেটা আমরা কিছুই জানি না। আমরা সামান্য মানে সমুদ্র থেকে এক বাটি জল বা এক মগ জল হয়তো আমরা জানতে পারি, ভিতরে যে কত বড় ঘটনা আছে আমরা কেউ জানি না। আলোচনায় সমস্যা মিটে যাক বললেন অভয়ার মা বাবা। তো এই অভয়া কাণ্ড হওয়ার ফলে, অভয়ার যে ইনসিডেন্ট হয়েছে সেটা হওয়ার ফলে সবচেয়ে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সেই অভয়ার বাবা মা। তাও এখন বলছে যে মানে কালকে যে মিটিংটা হলো তারা বলছে মিটিং হয়ে মীমাংসার দিকে আসুক। আরেকটা যেটা টালা থানার ওসি যে অভিজিৎ মন্ডল, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রসঙ্গে তারাও বলেছে যে এখানে গাফিলতি তো আছে কলকাতা পুলিশের, কারণ তারা তাদের মেয়ের যে দেহ সেটা এত তাড়াতাড়ি পড়িয়ে দিতে চাননি, তারা মানে সংরক্ষণ করতে চেয়েছিল পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটা করতে দেওয়া হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব পড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। আর তারাও বলছে যে আমরাও না পেরে উঠছিলাম না, কারণ 300-400 পুলিশ নাকি তাদের বাড়ির বাইরে ছিল। তো এই ব্যাপারটাতে তারা পুলিশকে কিছুটা দায়ী করছে। এফআইআর এ অভিযোগকারী সইয়ের জায়গায় ফাঁকা কেন? অভয়ার ইনসিডেন্টটা হওয়ার পরে যে এফআইআর দায়ের হয় পুলিশের কাছে, সেই পুলিশের যে এফআইআর এর কপিটা আছে সেখানে না যারা অভিযোগ করছে, যেমন অভয়ার বাবা মা, তাদের কোনো সই নেই, আর সেই কপিটাই কোর্টের মধ্যে সাবমিট হয়েছে। এবার সিবিআই সেটা দেখেই কোশ্চেন করছে যে কি করে এটা সম্ভব। সিবিআই প্রশ্ন করছে তাহলে যারা এই কাজটা করেছে তারা কতটা নিয়ম জানেন বা পুলিশে কাজ করার জন্য তারা কতটা প্রস্তুত যে এই জিনিসটা সেখানে। বাংলাদেশ করার চক্রান্ত রুখতে স্লোগান, এই খবরে বলেছে যে একজন আইনের একজন ছাত্রী, তিনি কালকে মমতার বাড়িতে যখন বৈঠক হচ্ছিল তখন মমতার ওখানে মানে মমতার একটা ছবি নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, সেও হচ্ছে ডাক্তারদের পরে হয়ে কথা বলছে। কিন্তু সে আরেকটাও কথা বলছে যে অনেকে এই আন্দোলনের ফলে অনেকে চাইছে যে যাতে আমাদের বা পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যায়, কিন্তু সে সেটা চায় না। সে মমতা ব্যানার্জির এগেনস্টে না, সরকারের এগেনস্টে না, কিন্তু সে চাইছে যাতে সঠিক পথে সরকার স্টেপ নেয়, ডাক্তারদের দাবিগুলো মেনে নেয়, এটাই। সরে গিয়েছে নিম্নচাপ, বৃষ্টি কমবে আজ থেকে। বিগত 4 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদার প্রচন্ড ভালো বলতে রোদ ভালো, গরম যাতে না হয় এটাই আশা করবো। যুগলবন্দী, অসুস্থতার জন্য 1 মাস বিশ্রামের পর মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং। তবে দেশে নয়, লন্ডনের এক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন তিনি, সঙ্গী এড শিরান। দুর্ঘটনার কবলে মধুমিতা। তো আজকে সকালে খবর এইটুকুই, আর আজকে মেন খবর যেটা বললাম সেটা কালকে আসছে। আরেকটা কথা, আমি জানতাম না যে মানে রাত্রি 12টার পর খবর হলেও পেপারে সেই খবরটা ছাপছে। আমি জানতাম খবরের মানে নিউজ পেপারটা অনেক আগে চলে যায় প্রিন্টে, সুতরাং 12টার পর কিছু হলে সেটা পেপারে ছাপা হয় না, মানে ছাপা সম্ভব হয় না। কিন্তু এখন হয়তো টেকনোলজি আরো অনেক এগিয়ে গেছে, তাই জন্য সেই জিনিসটাও হয়ে যাচ্ছে। তো সেটা আমি ভেবেছিলাম হয়তো পেপারে থাকবে না, আমাকে অনলাইন থেকে নিয়ে দেখাতে হবে, কিন্তু সেটা হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিতে পারলাম। আর আমার আজকের মতো পেপার পড়া শেষ। আর আজকে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ঘুড়ি ওড়াও, যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসো, আমিও কোনোদিন ওড়াইনি, আমার ওড়ানোর ইচ্ছে কিন্তু কোনোদিন ওড়াতে পারিনি, তোমরা সবাই ওড়াও। আর আজকের মতো পেপার পড়ার যে সকালের ব্লগ এটা শেষ করছি, পরের সারাদিনের ব্লগ এরপরে করে আপলোড করছি। যদি আমার এই পেপার পড়া ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো আর ভালো থাকো।